হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদেরকে জীববিজ্ঞান ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ বারাকাতুল্লাহ, সহকারী অধ্যাপক, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তোমরা তো সকলে জানো যে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে প্রতিটি বিষয়ের মতো জীববিজ্ঞান ক্লাসও অনলাইনে নেওয়া হচ্ছে। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্রে দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। তোমরা তো জানো যে প্রজনন হচ্ছে জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা জড় বস্তুতে দেখা যায় না। তো উদ্ভিদ প্রজননকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অযৌন প্রজনন, যৌন প্রজনন, আর হচ্ছে অপুংজনী। আমরা যদি ছকের সাহায্যে জিনিসটাকে দেখাইতে চাই, তাহলে আমরা লক্ষ্য করো, দেখতে পাবো এই যে প্রথমত হচ্ছে যৌন প্রজনন, দ্বিতীয় অযৌন প্রজনন, আর তৃতীয় হচ্ছে অপুংজনী। এখন যৌন প্রজনন এবং অপুংজনীর কোনো ডিভাইডেশন নেই, কিন্তু অযৌন প্রজনন যেটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক তো হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, আর দ্বিতীয় দেহ অঙ্গের মাধ্যমে, যেটাকে অঙ্গজ প্রজনন বলা হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্গজ প্রজননকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন, ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন, যেটা মানুষের দ্বারা করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজননের ক্লাসিফিকেশন। এই লাইনে ডিরেক্ট কোনো প্রশ্ন থাকে না, তবে এখান থেকে যে বেসিক যে জিনিসগুলো, এটা পরীক্ষা অনেক কাজে লাগে। তো চলো আমরা এই উদ্ভিদ প্রজননের যে ক্লাসিফিকেশন, এটা ডিটেলস একটু আলোচনা করে নিই। তো প্রথম যে আমরা দেখতে পাচ্ছি যৌন প্রজনন। এই যৌন প্রজনন হচ্ছে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের ফলে এই যৌন প্রজনন সম্পন্ন হয়। আমরা জানি যে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের ফলে নিষেক্রিয়া সম্পন্ন হয়, আর নিষেক্রিয়ার মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এটা সাধারণত উন্নত জীবে, অর্থাৎ উদ্ভিদ শ্রেণীতে, উন্নত উদ্ভিদ শ্রেণীতে এটা দেখা যায়। নিম্ন শ্রেণীতে উদ্ভিদেও এটা আমরা দেখতে পাই। এরপরে একটু আলোচনা করি অপুংজনী সম্পর্কে। অপুংজনী যে এটা কথা বলেছি আমি, এটাকে ইংরেজিতে বলা হয় পার্থেনোজেনেসিস। বিষয়টা একটু রেয়ার, এটা অ্যাভেলেবেল না। তো অপুংজনী হলো নিষেক্রিয়া ছাড়া, আমরা জানি নিষেক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু ভ্রূণে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। কিন্তু যদি নিষেক্রিয়া ছাড়া যদি ডিম্বাণু যদি ভ্রূণে সরাসরি পরিণত হয় এবং ডিম্বক যদি সরাসরি বীজে পরিণত হয়, তখন এই ঘটনাটাকে বলা হয় অপুংজনী, অথবা ইংলিশে বলা হয় পার্থেনোজেনেসিস। তো এটা কোথায় দেখা আমরা দেখতে পাই? আমরা যদি শৈবালের দিকে তাকাই, শৈবাল, সেখানে স্পাইরোগাইলা। আবার যদি ছত্রাকের দিকে যদি আমরা ফলো করি, সেখানে মিউকোর। আবার যদি ফার্ন, টেরিডোফাইটা, ফার্নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তো দেখা যাবে যে এই তিনটা উদ্ভিদের কথা যে বলা হয়েছে, এখানে আমরা অপুংজনী বা পার্থেনোজেনেসিস এই প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। উদ্ভিজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তামাক, সোলানাম নিগ্রাম, কীট বেগুন যেটাকে বলা হয়, এখানে আমরা এটা দেখতে পাই। এরপর চলো আমরা অযৌন প্রক্রিয়া সম্পর্কে একটু জানি। অযৌন প্রক্রিয়াটা হচ্ছে যে গ্যামিটের মাধ্যমে মিলন না, এটা আমরা বোর্ডে দেখিয়েছি। একটা হচ্ছে স্পোরের মাধ্যমে এটা সম্ভব, আর একটা হচ্ছে অঙ্গজ প্রজননের মাধ্যমে। তো স্পোরের মাধ্যমে যে অযৌন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে শৈবাল আছে, ছত্রাক, তারপর আছে মস, ফার্ন, এগুলোতে আমরা স্পোরের মাধ্যমে এই প্রজনন প্রক্রিয়াটা আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় অযৌন প্রজনন।
আর দেহ অঙ্কের মাধ্যমে যে জিনিসটা আমরা দেখতে পাই, অঙ্গজ প্রজনন এটাকে বলে। অঙ্গ থেকে সৃষ্টি পাতার মাধ্যমে হতে পারে, কাণ্ডের মাধ্যমে হতে পারে, মূলের মাধ্যমে এই বৃদ্ধিটা হতে পারে। যেহেতু অঙ্গের মাধ্যমে বৃদ্ধি, এটাকে বলা হয় অঙ্গজ প্রজনন। তো এটাও এক ধরনের অযৌন প্রজনন। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আর এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তো এখানে অনেক সময় সৃজনশীল একটা প্রশ্ন আসে যে যেমন স্বাভাবিক অঙ্গজ প্রজননের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা বলতে পারি যে যেমন মিষ্টি আলু মূলের মাধ্যমে বংশবিস্তার লাভ করে, পটল, কাকরোল, এরা হচ্ছে মূলের মাধ্যমে বংশবিস্তার লাভ করে। এরপরে আলু কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার লাভ করে। এরপরে যদি আমরা মেহেদি, যেটাকে আমরা মেহেদি গাছ বলি, তো একখণ্ড মেহেদি গাছকে একখণ্ড যে মাটিতে পুঁতে রাখা হয়, কিছুদিন পরে এখান থেকে নতুন গাছ সৃষ্টি হবে। তো এই যে অঙ্গ থেকে যে সৃষ্টি হলো, এটাকে বলা হয় অঙ্গজ প্রজনন। আর এটা স্বাভাবিক। পাথরকুচি পাতা তোমরা নাম শুনেছ। পাথরকুচি পাতাকে যদি রেখে দেওয়া হয়, তো এই পাতা থেকে নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। তার মানে বোঝা গেল এই পাথরকুচি পাতার মাধ্যমে এই বংশবিস্তার লাভ করতেছে, আর এটাকে বলা হয় অঙ্গজ প্রজনন। যেহেতু এগুলো স্বাভাবিকভাবে হয়, এটাকে বলা হয় স্বাভাবিক প্রজনন। আর কৃত্রিম যে অঙ্গজ প্রজনন, যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, সেটা হলো এই যে তোমরা কলমের নাম শুনেছ, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, চোখ কলম। তো এই যে গ্রুপ আছে, এগুলির মাধ্যমে আমরা বংশবিস্তার করতে পারি। যেহেতু মানুষের মাধ্যমে এগুলি হয়, এটাকে কৃত্রিম অঙ্গজ প্রজনন বলা হয়। তো একটা প্রশ্ন সৃজনশীলে থাকে এভাবে একটা প্রশ্ন থাকে যে আম, জাম, কাঁঠাল, লিচু বা পাথরকুচি, মেহেদি, এই সমস্ত উদ্ভিদগুলিতে যে যৌন প্রজনন ছাড়া কি প্রজনন সম্ভব? সেক্ষেত্রে আমরা আলোচনায় বুঝতে পেরেছি যে আসলে সম্ভব। তখন আমরা একটু ডিটেলস দেখব। অনেক সময় আমরা এই প্রশ্ন উত্তরটা আমরা এই ক্লাসিফিকেশন থেকে নিতে পারি। ক্লাসিফিকেশনের মাধ্যমে জিনিসটা যদি তুলে ধরা হয়, সুন্দর হয়। যে আমরা তো জানি উদ্ভিদ প্রজনন এই ক্যাটাগরি, এর মধ্যে এই যে অযৌন প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে বংশ বিস্তার করে। এখন তো বোঝা গেল যে যে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি উদ্ভিদগুলো আমরা যদি যৌন প্রজনন মাধ্যমে বংশ বিস্তার না এটা করা হয়, তো অন্য সোর্স বলতে এটা বোঝানো হয়েছে এই অযৌন প্রক্রিয়ার মাধ্যমেও এরা মানে বংশ বিস্তার লাভ করতে পারে। তো এখন আজকে আমরা একটা যেহেতু এই আলোচনা যেহেতু ক্লাসিফিকেশন নিয়ে হয়েছে, এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু আগে যে বললাম, একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, তোমরা উদ্দীপকটা একটু লক্ষ্য করো। এখানে এ দেওয়া আছে, মানে এ দিয়ে এটা মার্ক করা হয়েছে, আর এটা হচ্ছে বি, আর এখানে সি, এখানে ডি, এখানে ডি। তো আমরা একটু এটাকে রিভাইজ করি। এতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা কোষ, এই যে নিউক্লিয়াস, আর 1, 2, 3 আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কোষ আছে, কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। তো এখান থেকে আমাদের এই ছবি এটাই প্রমাণ করে এটা তো ফিমেল ডেভেলপমেন্ট, স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট, পরিস্ফুটন দেওয়া আছে ছবিটা। তার মানে তোমরা যে প্রায় পড়াশোনা, এটা এই অধ্যায়ের একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, অনেক বোর্ডে বিগত বছরগুলিতে এসছে। তোমরা এটা আলোচনা আমার কাছ থেকে শুনেছ যে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন কীভাবে হয়। তো এখানে আসলে মূলত এই প্রশ্নটা এটাই চেয়েছে যে কীভাবে ডেভেলপমেন্টটা হয়। তো আমরা যদি এই প্রশ্নগুলো ক, খ, গতে যদি চলে যাই, তো গ থেকে আমরা এটা ক্লিয়ার হব কী চেয়েছে এখানে। এ অংশ থেকে বি অংশ তৈরি প্রক্রিয়া বর্ণনা করো, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট। এই ছবিটা ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, এই ছবিটা, আর এটা আমার নিজস্বভাবে আমি দিয়েছি। তো এখন আমরা চলে আসি সিতে। সিতে যে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, মিষ্টি আলু, মেহেদি, পাথরকুচি, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। আমরা জানি যে মিষ্টি আলু মূলের মাধ্যমে বংশ বিস্তার লাভ করে,
আবার মেহেদি এটা কাণ্ডের মাধ্যমে, আর পাতাকুচি পাতার মাধ্যমে বংশবিস্তার লাভ করে। আবার অন্যদিকে লেবু, যেটা লেবু, আম, পেয়ারা, এরা বীজের মাধ্যমে বংশবিস্তার করে, কিন্তু অল্টারনেটিভ বিকল্প যে ব্যবস্থা একটু আগে আলোচনা আমি করেছি, যে এদের কৃত্রিম যে অঙ্গজ প্রজনন অর্থাৎ কলমের মাধ্যমে আমরা বংশবিস্তার করতে পারি লেবু, আম, পেয়ারা। তো চলো এখন আমরা প্রশ্নগুলি পড়ি, যে প্রশ্নগুলো আসলে কি সেট করা হয়েছে এখানে। কতে এই প্রশ্নগুলো আসলে আমি একটা শুধুমাত্র গটা বোর্ডে, বিভিন্ন বোর্ডের থেকে নেওয়া হয়েছে, আর বাকিগুলো আমি নিজে দিয়েছি। ক হচ্ছে বরকত কী, এই প্রশ্ন আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। খ, অপঞ্জনী বলতে কি বুঝো? অপঞ্জনী, এটা তো আলোচনা হয়েছে একটু আগে। গ, এ অংশ থেকে বি অংশ তৈরি প্রক্রিয়া বর্ণনা করো। আমরা এখন একটু পরে এটা বোঝানোর ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর ঘতে সি ও ডি এ প্রদর্শিত উদ্ভিদগুলো, অর্থাৎ এই এরা এ ও বি এ নির্দেশিত জনন প্রক্রিয়া ব্যতীত, এ ও বি এ নির্দেশিত যে জনন প্রক্রিয়া, এটা তো তোমরা বুঝতে পেরেছ, এটা হচ্ছে যৌন প্রজনন। তো বলতেছে যে এই প্রক্রিয়া ব্যতীত অন্য প্রক্রিয়াতেও বংশ বিস্তার করতে পারে, ব্যাখ্যা দাও। তো তোমরা তো নিশ্চয়ই আমার সাথে একমত যে একটু আগে যে আমি যে একটু আগে যে ব্রিফিং দিয়েছি, সেখানে আমি এটা নিয়ে আলোচনা করেছি। তো আমরা এই 4টা প্রশ্নের মধ্যে গ যে প্রশ্নটা আছে, এখন আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তো আমি একটু আগে যেটা বললাম যে ওই সৃজনশীল প্রশ্নটা আমি সেট করেছি, যে গ নম্বর যে প্রশ্ন ছিল যে এ অংশ থেকে বি অংশ কীভাবে তৈরি হলো। তো আমি এটাকে হেডলাইন এভাবে দিয়েছি, এ অংশ থেকে বি অংশ তৈরি, অথবা এটা সাধারণত প্রশ্ন যেভাবে আমরা চিন্তা করি যে স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট, বা বাংলায় পরিস্ফুটন করে। এটা তো বিগত বছরে অনেক বোর্ডে এই প্রশ্নটা এসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চিত্রটাকে বোঝার চেষ্টা করি। তো দেখো, প্রথমেই আমাদের যে ছবিটা, যে চিত্রটা এসছে, দেখা আছে স্ত্রীরেণু মাতৃকোষ, টয়সেল। এই যে স্ত্রীরেণু মাতৃকোষ, আসলে আমাদের যে ছবিটা, এই যে অংশটা আমরা বোঝানোর চেষ্টা করছি, এটা একটা গুপ্তবীজী উদ্ভিদ। তো গুপ্তবীজী উদ্ভিদে আমরা জানি এটা ডিপ্লয়েড প্ল্যান্ট, আর ডিপ্লয়েড প্ল্যান্টের প্রত্যেকটা সেল টয়সেল নাম্বার ক্রোমোজোম বহন করে। সো এটাকে লেখা হয়েছে স্ত্রীরেণু মাতৃকোষ টয়সেল। এই প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পেলাম মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা 4টা কোষ হয়ে গেল। আমরা জানি মিয়োসিস এমন একটা প্রক্রিয়া যেটার মধ্যে একটা কোষ থেকে 4টা হয়ে যায়। এই 4টা হয়ে গেছে, 1 2 3 4, মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে, এখানে ক্রোমোজোম নাম্বার ছিল টয়সেল, কিন্তু এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার n হয়ে যাবে, কারণ আমরা জানি মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তার মানে এটাও n, এটাও n, এটাও n, এটা। তৃতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3, উপরে যে 3টা যে কোষ, এরা অকার্যকর, এরা নষ্ট হয়ে যায়। আসলে এটার কারণ কোনো বিজ্ঞানীরা দিতে পারে না, এটা আল্লাহ পাকই ভালো জানে কী কারণে এটা নষ্ট হয়ে যায়। তো শুধুমাত্র থাকে একটা, এই জন্য এটা লেখা হয়েছে কর্মক্ষম নিউক্লিয়াস। এই যে ছবিটা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গা কম থাকার কারণে আমি ইংরেজিতে ছোটো করে লিখে দিয়েছি মাইটোসিস। তার মানে আমরা জানি ওই মাইটোসিস প্রক্রিয়ার ধরন হলো এই, বৈশিষ্ট্য হচ্ছে এই একটা সেল থেকে দুটো হয়। তো এখানে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই দুটো সেল হয়ে গেল। এরপরে দেখো এই দুটোর থেকে আবার 4টা হয়ে গেল, এই 2 এই 2 4টা। এরপর আবার দেখো এখান থেকে আবার এই 2 থেকে 4টা, মোট সেলের সংখ্যা হচ্ছে 8টা। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোকে আমরা কি বলবো? আমরা এটাকে নিউক্লিয়াসও বলতে পারি, আবার যেহেতু সাইটোপ্লাজম নিয়ে এটা গঠিত, তো এটা কোষ। তার মানে আমরা এই মেরুতে দেখতে পাই 4টা কোষ, আর এই মেরুতে আমরা দেখতে পাই 4টা কোষ। এখন চলো এরপরের যে ছবিটা আছে দেখি। এরপরের যে স্টেজে আমরা লিখবো যখন লেখার সময়, যে এরপরে যে 2 মেরু থেকে একটি করে নিউক্লিয়াস মাঝখানে এসে মিলিত হয়। যেহেতু মেরু থেকে আসতেছে বা আসলো, এই কারণে নাম হয়েছে মেরু নিউক্লিয়াস। এরপরে এরা ফিউজ হয়ে যায়।
মানে মিলিত হয়ে যায়, ফিউজড। এই ফিউজড অবস্থা এখানে দেখানো হয়েছে। এটাকে বাংলায় বলে সেকেন্ডারি নিউক্লিয়াস, ইংলিশে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর যেহেতু আমি আগেই বলেছি প্রত্যেকটা এন, তাহলে এই এন আর এন এই টয়েস এন হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি নিউক্লিয়াস টয়েস এন, এই টয়েস এন। অনেক সময় এমসিকিউতে প্রশ্ন থাকে যে সেকেন্ডারি নিউক্লিয়াস কি, এন টয়েস এন, থ্রি এন না 4n? উত্তর হবে টয়েস এন, এই টয়েস এন। এরপরে আমরা এটাকে ভ্রূণথলি বলে। এই ভ্রূণথলির এখন যে এই যে তিনটা যে সেল ছিল, কোষ ছিল, আর এখানে তিনটা কোষ ছিল, এই তিনটার মধ্যে একটা একটু বড় আকার ধারণ করে মাঝখানে থাকে, এটাকে বলে ডিম্বাণু। আর পাশের যে দুটা সেল আছে এটাকে বলে সহকারী কোষ। আর অপোজিট মেরুতে যে তিনটা সেল আমরা দেখতে পাচ্ছি, এদেরকে এক কথায় বলা হয় প্রত্যেকটা সেলকে প্রতিপাদ কোষ। এখন এই সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, ডিম্বাণু এবং সহকারী কোষ, এই এদের সবাইকে মিলে হয় এই স্ত্রী গ্যামেটোফাইটে পরিস্ফুট ডেভেলপমেন্ট। তাহলে তো আমরা প্রথম থেকে এই পর্যন্ত এই ছবির মাধ্যমে বোঝাতে পারলাম বা দেখতে পেলাম যে এইভাবে স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্টটা হয়। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল আজকের আলোচনায়, যে এই অংশ থেকে এই অংশ কীভাবে পেলাম বা কীভাবে তৈরি হয়, তা আমরা লাস্ট শেষে এই ছবির মাধ্যমে বোঝানোর পরে আমরা এরকম আনসার এইভাবে লিখতে পারবো যে এইভাবে কত দেখা গেল এই অংশ থেকে এই অংশ এইভাবে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে যে আমাদের মোট প্রশ্ন ছিল চারটা, চারটার মধ্যে এরই মাঝে আমাদের দুটো প্রশ্ন আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে ঘ আর একটা হচ্ছে গ। এখন আমরা গ এবং খ এবং ক আলোচনা করব। তো তোমাদের তো বললাম একটু আগে যে আমরা আসলে এই চারটা প্রশ্নের মাঝে এই ঘ আমাদের আলোচনা হয়েছে, আর একটু আগে যে আলোচনা করেছি ছবির মাধ্যমে এই অংশ থেকে বি অংশ কীভাবে তৈরি করা যায়, এই প্রক্রিয়াটা এই ছবির আকারে আমরা বর্ণনা করেছি। তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এখন আসো খ, অপঞ্জনী বলতে কি বোঝো, জিনিসটা আমি আবার বোঝানোর চেষ্টা করি। অপঞ্জনী হলো, আমরা জানি কোন গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের ফলে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। কোন গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনের ফলে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং নিষেক প্রক্রিয়া হচ্ছে জনন প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ পদ্ধতি। অর্থাৎ নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু যদি কোনো ক্ষেত্রে যদি দেখা যায়, কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে, যেটা বিজ্ঞানীরা দেখেছেন, আবিষ্কার করেছেন, যে কোনো জায়গায় দেখা গেছে যে নিষেক ক্রিয়া ব্যতীতই, মানে নিষেক ক্রিয়া ব্যতীত যে সরাসরি ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়েছে এবং ডিম্বক বীজে পরিণত হয়েছে। এই যে সরাসরি যে পরিণত হওয়ার মাধ্যমে যে বংশবিস্তার, এটাকে বলা হয়েছে অপঞ্জনী। এটা ইংলিশে বলা হয় পার্থেনোজেনেসিস। এটা যদিও একটা দুর্লভ, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো আমরা আলোচনা আগেও করেছি, এখন বলতেছি স্পাইরোগাইরা, তোমরা তো জানো এটা শৈবাল, এখানে আমরা অপঞ্জনী এই বিষয়টা দেখতে পাই। এরপরে ছত্রাকের ক্ষেত্রে মিউকর আছে, তারপর ফার্ন আছে, সোলানাম নিগ্রা, তারপরে তামাকও আমরা এই প্রক্রিয়াটা দেখতে পাই অপঞ্জনী। আচ্ছা, এখন একটা প্রশ্ন এখানে কতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বরকত কি? এখন আসলে এই বরকত 1952 সালে ভাষা আন্দোলনে যারা শুরু হয়েছে এই বরকত না। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলনে রফিক, বরকত, জব্বার, সালাম শহীদ হয়েছে। আসলে মূলত এই বরকত সেই বরকত। আবার বরকত তো আরেকটা জিনিস বোঝায়, কম ইনভেস্টমেন্ট বেশি প্রফিট, এটাও একটা বরকত, কিন্তু আসলে এই বরকত না। তাহলে আসলে বরকতটা আসলে কি? বরকত তো এমন না যে মহিলা কলেজে বারকা স্যারের নিক নেম হচ্ছে বরকত, এটাও না। তাহলে আসলে বরকতটা কি? আসলে এই বরকত এটা এই চ্যাপ্টারের একটা অংশের মাঝে জিনিসটা আছে। তোমরা তো সবাই জানো যে হাইব্রিডাইজেশন, সংকরায়ন যেটা বলা হয়, কৃত্রিম প্রজনন পদ্ধতি, এর মাধ্যমে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব এবং হচ্ছে। এই ইরি যে ধান, যে লক্ষ লক্ষ টন যে ধান বর্তমান যে উৎপন্ন হচ্ছে বাংলাদেশে বা অন্যান্য দেশেও, তো এটার
এটার এক কারণ কি, এটা হচ্ছে এই কৃত্রিম প্রজনন পদ্ধতি। এখন যে এই উন্নত বিভিন্ন, এটা শুধুমাত্র ধানের ক্ষেত্রে না, এটা ভুট্টার ক্ষেত্রে হতে পারে, এটা গমের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে উন্নত জাত আছে। তো বরকত হচ্ছে উন্নত এক ধরনের জাত, এটা এক ধরনের গম, উন্নত জাতের গম, এটা হচ্ছে এর বরকত। বরকত কোনো মানুষের নাম না। ঠিক আছে, তো আমরা এখন যদি পুরোটা প্রশ্নকে যদি আমরা রিভাইজ করি, তাহলে বরকত কি, এটা আমরা পেলাম, এটা তো নাম্বার, এটা থাকে মাত্র 1 নাম্বার, অপুঞ্জনী এটা 2, এই অংশ থেকে বি অংশ তৈরি প্রক্রিয়া। এটা যদি সময় না থাকে, সময় না থাকলে তোমরা শুধু ছবি দিবা, ছবিটা খুব গুরুত্বপূর্ণ। ছবির মাধ্যমেই কিন্তু মানে এক্সামিনারের দৃষ্টিকে দেওয়া যায় যে আমি ভালো ছাত্রী বা ভালো ছাত্র। তো ছবিটা আগে দিবা। আর যদি সবচেয়ে ভালো হয় যে ছবির পাশাপাশি যদি বর্ণনা থাকে, বর্ণনা দিয়ে দিবা। আর এটা একটু মানে জিনিসটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবা, এটা তো আমরা আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো আজকে আসলে আলোচনা এটাই ছিল আমাদের। তো এখন থেকে তোমাদের শুধু পড়াশোনা করলেই চলবে না, আরেকটা ব্যাপারে খুব খেয়াল রাখা দরকার, সময়ের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। সময়ের অপব্যবহার যেন না হয়। আর অভ্যাস, অভ্যাস যেগুলি আছে, আর একটা হচ্ছে বদ অভ্যাস। সবসময় চেষ্টা করবা যে বদ অভ্যাসগুলো পরিহার করা। যেমন রাত্রে জেগে পড়াশোনা করা, এটা আসলে ভালো অভ্যাস না। রাত্রে মানে অল্পতে অল্প পড়াশোনা করে, হ্যাঁ, রাত্রে ঘুমিয়ে ভোরবেলায় উঠে যে পড়াশোনাটা, সকালবেলা বা ভোরবেলায় মাথা থাকে সবচেয়ে বেশি ঠান্ডা, ধারণ ক্ষমতা বেড়ে যায় ব্রেনে। এইসব পড়াশোনা করলে পড়াশোনা বরকত বেশি হয়, দেখা যায় এটা সুফলটা একটু বেশি থাকে। মাঝে মাঝে নামাজ পড়া আমরা টাইম পেলাম, বা অন্য ধর্মে যারা আছে ধর্ম দিয়ে আমরা শুরু করতে পারলাম। আজকে আসলে মানুষ অভ্যাসের দাস। দেখা যায় যে অনেকেই কথা বলতে গিয়ে শুধু মিথ্যা বলে। আসলে একটু যদি ফলো করে, খেয়াল করে, তাহলে এই সমস্ত পদক্ষেপ থেকে আমরা নিজেকে সংযত করতে পারি। তো যেটা আমি বললাম, এখন থেকে শুধু পড়াশোনা না, সব থেকে আমাদেরকে তৈরি করতে হবে। সুঅভ্যাসগুলো আমাদের মাধ্যমে চলে আসে, বদভ্যাস যেন এখন 30, এখন 50, 60, 70, 80 বছরের মানুষ মুসলমান ধর্মে নামাজি পড়ে না। আমার দেখা যায় 15-16 বছরে ছেলে বা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কারণ কি? অভ্যাস নিয়েছে। তো অভ্যাস করলে সবই সম্ভব। তো এই কারণে আমি তোমাদেরকে, যেটা আমি একটু শিক্ষক, তো তোমাদেরকে আমি এটাও অনুরোধ করবো যে ভালো যে অভ্যাসগুলো আছে এখন থেকে করার চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে আমি দোয়া দিচ্ছি যে সবার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।